আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। সবাইকে জানাচ্ছি সন্ধ্যার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা যারা আমাদের সঙ্গে আজকের এই লাইভ সেশনটুকুতে যুক্ত হচ্ছেন, তারা প্রথমেই কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে দিবেন। আজকে মূলত আমরা কথা বলবো 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিয়ে। অন্যান্য চাকরির তুলনায় 11 থেকে 20 গ্রেডের চাকরির প্রিপারেশনটা নেওয়া তুলনামূলক সহজ। মানে এটা সহজ মানে যে অনেক সহজ বাট তা নয়, বাট অন্যান্য চাকরির তুলনায় এটা তুলনামূলক সহজ। এটা নিয়ে যদি কথা বলতে হয়, দেখুন আপনি বা আপনারা যারা অনেকে আছেন যে শুধুমাত্র নিবন্ধন পরীক্ষা দিতে চান, অনেকে আছেন শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা দিতে চান, এরকম কিন্তু অনেকে আছেন। একদম মানে শুধুমাত্র প্রাইমারি সার্কুলার হইলেই কেবল আপনি আবেদন করেন, তাছাড়া আবেদন করেন, এরকম অনেকে আছেন। তো কিন্তু আপনার চাকরি যদি একটা স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি চাকরির, তাহলে আমি মনে করবো একটা আদর্শ যে একটা প্ল্যাটফর্ম, সেটা বলবো যে 11 থেকে 20। এটা মোটে কোনো প্ল্যাটফর্ম নয়, বাট যদি কম্পেয়ারটা করা যায়, কারণ 11 থেকে 20 গ্রেডের অনেক অনেক অধিদপ্তর রয়েছে, অনেক অনেক মন্ত্রণালয় রয়েছে। এই বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিয়তই কোনো না কোনো সার্কুলার আসে। অল্প পদসংখ্যার হইতে পারে সেটা, বাট সার্কুলার রেগুলারই আসে। এই যে দেখেন, লাস্ট আপনাদের প্রাইমারি পরীক্ষাটা হইল, প্রাইমারি পরীক্ষার পরে এই বছর প্রাইমারি সার্কুলার আসার কোনো সম্ভাবনা কিন্তু নেই। এরপরে বিসিএস এর কথাও যদি বলা হয়, বিসিএস কিন্তু প্রতি বছরে একবার করে আসে। আবার নিবন্ধনও যদি বলেন, দেখা যায় 2 বছরে হয়তো একবার আসতেছে। এই যে একটা টাইম ডিলে হচ্ছে ওই সার্কুলারগুলোর, বাট 11 থেকে 20 গ্রেডের কিন্তু নির্দিষ্টভাবে একটা মন্ত্রণালয় কেন্দ্রিক টার্গেট না করে, যে 11 থেকে 20 অল ওভার যে জবগুলো আছে এই জবগুলোকে আপনি টার্গেট করেন, তাহলে অতি সহজেই কিন্তু আপনি সার্কুলারটা বারবার পাচ্ছেন। এখানে আরেকটা ব্যাপার, আপনি যত বেশি ব্যর্থ হবেন পরীক্ষাগুলোতে, তত বেশি পরবর্তী পরীক্ষায় আপনি ফোকাস করতে পারবেন, কারণ এখানে পরীক্ষা দেওয়ার সুযোগটা বেশি রয়েছে। প্রাইমারি পরীক্ষা 2 বছরে হয়তো একবার হয়, নিবন্ধন পরীক্ষাও দেখাচ্ছে গড় পরতা হিসেবটা করা হয় 2 বছরে একবার হয়, বিশেষ পরীক্ষা হয়তো বা প্রতি বছরে একবার করে হয়। তো এখানে আপনি যে পরীক্ষা দিবেন, বারবার পরীক্ষা দিচ্ছেন তা কিন্তু নয়, পরীক্ষাটা খুব কম পাচ্ছেন। বাট 11 থেকে 20 গ্রেডে যদি পরীক্ষা দেন, প্রতি মাসে অন্তত পক্ষে একটা করে পরীক্ষা পাবেন, আপনি প্রতি মাসে পাবেন। তার মানে এখানে আপনার পরীক্ষা দেওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি থাকবে। অ্যাপ্লিকেশন করবেন, পরীক্ষা দিবেন, আপনি ফেল করলেন, কিন্তু আপনি নিজে যখন ফেল করলেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো ছিল, সেগুলো আপনি বাসায় অ্যানালাইসিস করলেন। প্রতিনিয়ত যে আবেদন করার পরে আপনি যে আবার নতুন করে শুরু করছেন, এইটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, এবং যার ধারাবাহিকতায় একটা সময় গিয়ে আপনার প্রিপারেশনটা পূর্ণাঙ্গ হয়ে যায়, এবং পরবর্তীতে যে কোনো চাকরি পরীক্ষা দিলে আপনি উত্তীর্ণ হবেন, এবং উত্তীর্ণ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, উত্তীর্ণ হওয়ার রেশিওটা অনেক বেশি থাকে। আপনি এই প্রিপারেশান নিয়ে কিন্তু নিবন্ধন পরীক্ষা দিতে পারেন, শুধু সাবজেক্টিভটা আলাদা করে পড়তে হবে। এবং যদি প্রাইমারি পরীক্ষাও দেন, প্রাইমারি পরীক্ষার প্রিপারেশান কিন্তু এই একই প্রিপারেশনে হয়ে যাবে। তো আমরা আজকে কথা বলবো 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার ম্যাথ অংশটুকু নিয়ে। তো প্রথমেই 11 থেকে 20 গ্রেডের তো ভিন্ন ভিন্ন সিলেবাস হয়ে থাকে, আমি যদি সিলেবাস নিয়ে একটু কথা বলে আসি। তো 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলতে হয়। পরীক্ষা পদ্ধতি বিভিন্ন রকমের, মানে বিভিন্ন রকম বলতে পরীক্ষা পদ্ধতির কিছু ক্যাটাগরি রয়েছে। এই যে পরীক্ষা পদ্ধতি, তো 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা পদ্ধতি, কোনো কোনো চাকরির পরীক্ষা ডিরেক্টলি এমসিকিউ হবে, এমসিকিউ প্লাস ভাইভা, এর মধ্যে আর কোনো গ্যাপ নাই, ডিরেক্টলি এমসিকিউ আর ভাইভা হয়ে থাকে। এমন কিছু কিছু পরীক্ষা হয়ে থাকে যেখানে রিটেন হয়, এরপরে ডিরেক্টলি ভাইভা হয়। এরপরে আরেক ধরনের ক্যাটাগরি রয়েছে যেখানে প্রথমে এমসিকিউ হয়, এরপরে রিটেন হয়, এমসিকিউ হয়, রিটেন হয়, তারপরে হয়তো বা ভাইবা হয়। তবে পদ ভেদে দেখা যাচ্ছে, পোস্ট ভেদে আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো পোস্টে আবেদন করে থাকেন, কেননা কম্পিউটার রিলেটেড পোস্টগুলো 11 থেকে 20 গ্রেডের মধ্যে হয়ে থাকে, বিশেষ করে 13 গ্রেড হয়ে থাকে অথবা 16 গ্রেড হয়ে থাকে। তো এই যে 11 থেকে 20তম গ্রেডের এই সমস্ত পদগুলোতে কম্পিউটার রিলেটেড পোস্ট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটার টেস্টটা দিতে হবে, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট যাকে বলা হয়ে থাকে, এটা কিন্তু দিতে হয়। তো সেটার ব্যাপারটা কিন্তু ভিন্ন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি টার্গেট করেন 11 থেকে 20তম গ্রেডের চাকরি, তাহলে আপনাকে কিন্তু শুধু এমসিকিউ ভিত্তিক পড়াশোনা করলেই হবে না, আপনাকে রিটেনটাও ফোকাস করতে হবে। কেননা এমসিকিউ পরীক্ষার পাশাপাশি রিটেন পরীক্ষাও হয়ে থাকে। আর আরেকটা মজার কথা দেখুন, আপনি এইখানে আপনার যদি মানে বিএসসি ডিগ্রি, মানে ডিগ্রি করা থাকে, 3 বছরের ডিগ্রি যদি করা থাকে, আপনার এখানে ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। আপনার যদি অনার্স করা থাকে,
তাহলে আবেদন করতে পারবেন। আপনার মাস্টার্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন এইচএসসি পাশে অনেক পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করে অনেক পদে আবেদন করা যায়। বিশেষ করে যদি বলা হয়ে থাকে এই যে আপনার মনে করেন যে 16 গ্রেড, 17 গ্রেড, 18, 19, 20 এগুলো কিন্তু এইচএসসি পাস আবেদন করতে পারবেন। তবে এর আগের যে পদগুলো বিশেষ করে 13 মানে 11, 12, 13, 14, 15, 16 গ্রেডেরও কিছু কিছু চাকরি রয়েছে যে এইখানে এই ওনার স্নাতক পাস লাগে। তো আপনি হচ্ছে যে এইচএসসি পাস করেও একটা কিন্তু আবেদন করার সুযোগ এখানে থাকে। তো এইচএসসি পাস করে একটা সরকারি চাকরি যদি হয়ে যায় অনার্স পড়াকালীন সময়ে, তাহলে তো খুবই ভালো হয় না বলেন? তো অবভিয়াসলি যারা বর্তমানে অনার্সে পড়াশোনা করছেন, বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার রানিং রয়েছেন, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি বলবো আপনাদের জন্য যদি এখন আপনারা যদি এই সমস্ত গ্রেডগুলোরও আপনার একটা চাকরি হয়, তবে কি ভালো না বলেন? অবশ্যই ভালো। কেননা আপনি অনার্স শেষ করে এসেও কিন্তু আপনি ওই সমস্ত পদগুলো আবেদন করবেন। আপনি বিশ্বাস করেন বা না করেন, 20তম গ্রেড এটা সব থেকে সরকারি চাকরির নিম্নতম গ্রেড বলা হয়ে থাকে। তো সরকারি চাকরির নিম্নতম বলেন আর উচ্চতর বলেন, পার্থক্য তো আছে। 4টা শ্রেণী রয়েছে, এই 4টা শ্রেণীর কাঠামোতে 11 থেকে 20 গ্রেড ফলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যে জব সেখানে চলে আসে। এখন এইখানে 11 থেকে 15তম যে গ্রেডগুলো এখানে স্নাতক পাস লাগে বা অনার্স পাস লাগে, কিন্তু এরপরে দেখেন 16 থেকে 20 পর্যন্ত এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখন বলেন যারা অনার্স পাস করেছে তারা কি এগুলো পদে আবেদন করে না? এগুলো পদেও তারা আবেদন করে। তো আপনি এইচএসসি পাস করে যদি রানিং পড়াশোনা করেন, হ্যাঁ, কোনো পাবলিক ভার্সিটিতে পড়েন বা কোনো ন্যাশনাল ভার্সিটির আন্ডারে কোনো কলেজে পড়েন, যেখানে পড়েন না কেন, আপনি অনার্স পড়াকালীন সময়ে কিন্তু এই যে জব, এই জবে কিন্তু আপনি আসতে পারেন। সো এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, এবার আসেন আপনাদেরকে আমরা এই যে আলোচনা করলাম, হ্যাঁ, লিখিত পরীক্ষা সম্পর্কে। শুধু লিখিত পরীক্ষা নয়, যে কোনো পরীক্ষা, মানে এমসিকিউ হতে পারে, সেটা লিখিত হতে পারে। এখন আপনার প্রিপারেশনটা নিতে হবে কিন্তু অ্যাডজাস্ট একসঙ্গে হবে। কেননা আপনি এমসিকিউ পরীক্ষার পরে যদি এমসিকিউ আর রিটেন হয় একসঙ্গে, দেখেন এখন শুধু এমসিকিউ পরীক্ষা প্রিপারেশন নিলেন, কোন পরীক্ষাটা এমসিকিউ হবে, কোন পরীক্ষা লিখিত হবে, এটা কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন না। কেননা 11 থেকে 20তম গ্রেডের নির্দিষ্ট কোনো সিলেবাসই হয় না, নির্দিষ্ট কোনো গ্রেডের চাকরি তো না, নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের চাকরি তো নয় এটা। তাহলে আপনি নির্দিষ্ট করে সিলেবাসটা কেন পাবেন? কোথায় পাবেন বলেন? তা কিন্তু পাবেন না। এই জন্য 11 থেকে 20 গ্রেডের সিলেবাসটা হিউজ হয়ে থাকে। এই জন্য একটা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে, যে কনসেপ্টে প্রশ্নগুলো এসে থাকে, যে কনসেপ্ট থেকে প্রশ্নগুলো করে থাকে প্রশ্নকর্তারা। সো আপনারা আজকে গণিত নিয়ে একটু কথা বলি, গণিতের কোন কোন টপিকসগুলো পরীক্ষায় আসে একটু দেখে আসি, তারপরে আলোচনা করব আপনাদের মাঝে প্রিলি এবং লিখিত যে কোশ্চিনের প্যাটার্নটা, এটা নিয়ে কথা বলবো। আমরা বেশ কিছু কোশ্চিন নিয়েছি আজকে, বেশ কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো প্রিলি এবং লিখিত দুটো বেসড হবে। ওকে, তো যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে কথা বলবো, আপনাদের যদি মানে শুভাকাঙ্ক্ষী কেউ থাকে, শুধু আপনাদের শুভাকাঙ্ক্ষী বা আপনারা কারো শুভাকাঙ্ক্ষী যদি হয়ে থাকেন, তাকে মেনশন করতে পারেন, অথবা আজকের এই লাইভ সেশনটুকু আপনারা শেয়ার করতে পারেন। যারা যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন বর্ষা বিকেলের ঢেউ, কমেন্ট করেছেন হানজালা হাফিজ ভাই কমেন্ট করেছেন। এছাড়াও কমেন্ট করেছেন ইউটিউব থেকে বেশ কয়েকজন আছেন, এমডি রাব্বি আছেন, রয়েছেন নাদিয়া খাতুন রয়েছেন, এরপরে অনেকেই আছেন বেশ কয়েকজন। তো চলুন আমরা দেখে আসি। হ্যাঁ, নীল আকাশ কমেন্ট করেছেন, রিমা খাতুন কমেন্ট করেছেন। তো আমরা ডিরেক্টলি আমাদের যদি টু দ্য পয়েন্টে সিলেবাস বিশ্লেষণে দেখার চেষ্টা করি, তো আমরা গণিতের যে টপিকসগুলো থেকে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় আসে, হ্যাঁ, তাহলে সেখানে একটু চলে আসি। দেখেন, তো ফার্স্ট অফ অল কী কী টপিকস প্রয়োজন হয়ে থাকে। আমাদের প্রথম টপিকসে বাস্তব সংখ্যা, এবং এটা হচ্ছে গণিতের প্রাণ, এটা প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে থাকে। এটা বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, সেম টপিকস, মানে পুরোটাই হচ্ছে বাস্তব সংখ্যার অংশ, বাট আলাদা করে লেখা হয়েছে এখানে। লসাগু ও গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, যেখানে মুনাফার মধ্যে সরল ও যৌগিক মুনাফা রয়েছে। গড়, বয়স সংক্রান্ত সমস্যা, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, দূরত্ব, গতিবেগ, ট্রেন, নৌকা স্রোত, ঐকিক নিয়ম, সময়, কাজ, নল ও চৌবাচ্চা। আপনি মানেন বা না মানেন একটু খেয়াল করবেন। হ্যাঁ, এইখানে যে সমস্ত চাকরির মানে পরীক্ষা আপনি দেন না কেন, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি দেন না কেন, এই যে চাকরির পরীক্ষায় আপনি দিলেন, এই যে টপিকসগুলো আছে, বিশ্বাস করেন এই টপিকসগুলো কিন্তু বিসিএসও এতগুলো নেই, বিসিএসও কিন্তু এত টপিকস নাই। দেখুন এই যে বিসিএসে আছে এগুলো এগুলো বিসিএসে রয়েছে মেন্টাল অ্যাবিলিটির অংশটুকু থেকে। হ্যাঁ, এগুলো আছে মেন্টাল অ্যাবিলিটির অংশটুকু থেকে, কিন্তু আমরা 11 থেকে 20তম গ্রেডের এখানে সমস্ত কিছু করতে হবে। আমরা এই সমস্ত টপিকসগুলো যদি কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না।
ওকে, আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। নেক্সট পাটিগণিত নিয়ে কথা বললাম, এবার বীজগণিত নিয়ে দেখি। বীজগণিতে কি কি রয়েছে? বীজগাণিতিক সূত্রাবলীয় মান নির্ণয়, উৎপাদকী বিশ্লেষণ, যেখানে আমাদের রয়েছে বীজগাণিতিক লসাগু ও গসাগু, এরপরে সূচক ও লগারিদম, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা, বিন্যাস ও সমাবেশ, এবং রয়েছে কি সম্ভাব্যতা বা সম্ভাবনা। যদিও বিন্যাস ও সমাবেশ এবং সম্ভাবনা এগুলো খুবই কম আসে, তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু চাকরির পরীক্ষা, বিশেষ করে 11, 12, 13, 14 এই সমস্ত গ্রেডগুলোতে মাঝে মাঝে এখান থেকে একটা দুটো কোশ্চিন চলে আসে। এজন্যই এগুলো আপনাকেও একটু দেখে রাখতে হবে। ওকে, আমরা নেক্সট দেখি জ্যামিতি থেকে। জ্যামিতির অংশটুকু থেকে দেখেন জ্যামিতির মৌলিক বিষয়, রেখাকোণ, বহুভুজ, এরপরে ত্রিভুজ, বৃত্ত, হ্যাঁ বৃত্ত, ঘনবস্তু, এরপরে চতুর্ভুজ, মানে পরিমিতির যে পার্টটা আর কি, হ্যাঁ শুধু চতুর্ভুজ নয়, মানে পরিমিতির আমার যে পার্টটা, এই পার্টটা রয়েছে আমাদের জ্যামিতির অংশটুকু থেকে। এই সমস্ত টপিকসগুলো আপনি যদি দেখেন তাহলেই কিন্তু মোটামুটিভাবে আপনার যে গণিতের একটা প্রিপারেশান, এই প্রিপারেশান কিন্তু হয়ে যাবে। সো এটা নিয়ে আপনাদেরকে, এই যে সমস্তগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এখন দেখেন, আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন, আপনি নিবন্ধন পরীক্ষা দেন, আপনি প্রাইমারি পরীক্ষা দেন, বা অন্য যে কোনো চাকরি পরীক্ষা দেন না কেন, এই সমস্ত টপিকসগুলোর বাহিরে কিন্তু ম্যাথ আসে না। তার মানে আপনি যদি কমপ্লিটলি এই সমস্ত টপিকসগুলো শেষ করে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার সমস্ত প্রিপারেশনটাই শেষ হবে। এরপরে শুধু প্র্যাকটিস করবেন আর পরীক্ষা দেবেন। এখন আমরা একটু দেখব প্রিলি এবং লিখিত পরীক্ষার যেটা প্রশ্নের প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নের ভিন্নতা যেটা, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তো প্রশ্ন বিশ্লেষণে আমরা দেখার চেষ্টা করি যে কোশ্চিনটা এমসিকিউ পরীক্ষাতে আসছে। দেখেন একটা এমসিকিউ পরীক্ষার কোশ্চিন দেখি আমরা। এটা একটা কোশ্চিন দেখেন, 1 - a² + 2ab - b² এর উৎপাদক কোনটি? এটা উৎপাদক, হ্যাঁ বীজগণিতে একটা কোশ্চিন নেওয়া হয়েছে। হ্যাঁ, 1 - a² + 2ab - b² এর উৎপাদক কোনটি? এই কোশ্চিনটা কোথায় আসছে দেখেন, একটু খেয়াল করেন। এই কোশ্চিনটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছিল 2012 সালে। 12 সালে নিয়োগ পরীক্ষাতে এই কোশ্চিনটা এসেছে। তো এটার অ্যান্সার আপনারা আশা করি করতে পারবেন। একটু দেখেন তো, আমাকে ফেসবুক থেকে আপনারা একটু কমেন্ট করেন, বলেন দেখি এটা রাইট অ্যান্সারটা কী হবে, যারা যুক্ত হয়েছেন। পারেন কে কে? দেখেন তো, সবাই ট্রাই করেন। এই যে কোশ্চিন যেটা এসেছে, এই কোশ্চিনের রাইট অ্যান্সারটা কী হবে? সবাই দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, কমেন্ট করেছেন ইউটিউব থেকে নজরুল ইসলাম কমেন্ট করেছেন, জালালি কণ্ঠ এরকম কিছু একটা হবে, দেশের বাইরে থেকে দেখছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আপনার পড়ানো চমৎকার, প্রথম পড়াগুলোর ক্লাস মাঝে মাঝে দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার ক্লাসগুলো কি বেসিক থেকে হবে? অবশ্যই, মাহাবুল ইসলাম ভাই বেসিক থেকে হবে। এ সুমন ভাই কমেন্ট করেছেন, কে আর সুজন কমেন্ট করেছেন, ফারজানা আক্তার, সোমা কমেন্ট করেছেন, ইমরান হাসান কমেন্ট করেছেন। ওকে, চলুন দেখে আসি এটার অ্যান্সারটা কী হবে। আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে 1 আমরা যদি রাখি, এবার মাইনাসটা কমন নিতে পারি। মাইনাসটা কমন নিলে কী হবে, এখানে a² - 2ab + b², এটা কিন্তু চলে আসলো। এখন এখানে 1² মাইনাস, এখানে দেখেন ফর্মুলাটা হচ্ছে a - b²। তো এখন এটা a² - b² এর ফর্মুলা, তাহলে a + b, আর এটা হবে কি a মাইনাস দিলে এই মাইনাস মাসে প্লাস হয়ে যাবে a - b। এই তো আমার অ্যান্সার হয়ে গেল দুইটা। তাহলে 1 + a - b আর 1 - a + b, 1 + a - b আর 1 - a + b, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখেন এই যে কোশ্চিনটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কিন্তু এসেছিল। তো আমরা এটা সলভ করে ফেললাম। এবার এই প্রশ্নটাকেই একটু খেয়াল করে নেক্সট কোশ্চিনটা আমরা একটু খেয়াল করি। এই যে নেক্সট যে কোশ্চিনটা রয়েছে এইটা, এবার দেখেন উৎপাদকে বিশ্লেষণ করুন। এখানে কোশ্চিনটা আছে x² - a² + 2 - b²। এটা একটা লিখিত পরীক্ষা আসছে। কোন পরীক্ষা দেখেন, এই কোশ্চিনটা এসেছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ পরীক্ষাতে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে এই কোশ্চিনটা এসেছিল লিখিত পরীক্ষায়। কত সালে আসছে? 23 সালে আসছে। তো দেখেন আগের কোশ্চিন আর এই কোশ্চিনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আগের কোশ্চিনে শুধু 1 ছিল, x² এর পরিবর্তে 1 ছিল, আর এবারে x² দিয়েছে। দেখেন আগেরটা এসেছে এমসিকিউ পরীক্ষায়, বাট এই কোশ্চিনটা এসেছে লিখিত পরীক্ষায়। সো এটা কি করতে পারবেন না আপনারা, বলেন দেখি? সেম ভাবেই আপনারা করবেন। কি হবে এটার অ্যান্সারটা দেখেন, x² মাইনাস, এখানে মাইনাস কমন দিলে পাবো কি আমরা, a² - 2ab প্লাস হবে b²। তাহলে এখানে x² - a - b² হবে। তো a² - b² সূত্র কি, a প্লাস b, এই তো প্লাস দিলাম, এরপরে a - b, a মাইনাস দিলে এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, a - b,
এই দেখেন, তো আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য কি আছে বলেন? শুধু 1 এর পরিবর্তে এখানে এক্স স্কোয়ারটা ইউজ করা হয়েছে। আমি মূলত এইটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যারা এমসিকিউ প্রিপারেশন শুধুমাত্র নিই, অনেকে লিখিত পরীক্ষা কিন্তু ভয় করি, যে লিখিত পরীক্ষা হইলে মনে হয় যে একটু ভয় হবে, এমসিকিউ অপশন থাকলে একটু মনে হয় সুবিধা হয় পরীক্ষা দিতে, কিন্তু লিখিত পরীক্ষাতে অপশন থাকে না, লিখতে হয়। অনেকের কাছে এটা কি হয়, একটু ভয় কাজ করে, একটু ভীতি কাজ করে। কিন্তু দেখুন, আপনি যদি প্রিলি এবং লিখিত একসঙ্গে প্রিপারেশনটা নেন, তাহলে একই পড়া দিয়েই আপনার প্রিলি কাভার করবে, আবার একই পড়া দিয়েই আপনার লিখিতও কাভার করবে। সো একটু ম্যাচিং করে আপনাকে পড়তে হবে। আর সেই পড়াটাই কিন্তু বিদ্যাবাড়ির কাছ থেকে আপনারা পেতে পারেন। বিদ্যাবাড়ি 11 থেকে 20তম গ্রেডের কোর্স যেটা রয়েছে, আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন। 11 থেকে 20তম গ্রেডের কোর্স শুধু এখানে পড়ানো হবে। 11 থেকে 20তম গ্রেডের যে জবগুলো হয়ে থাকে, এই জব কেন্দ্রিক পড়াগুলো। আমরা আরও বেশ কিছু প্রশ্ন সমাধান করব। দেখুন পরবর্তী কোশ্চেনটা দেখেন, এই যে একটা প্রশ্ন রয়েছে, a⁴ + 4 এর উৎপাদক কি কি? এই কোশ্চেনটা বিসিএসে আসছে, 12তম বিসিএস রেফারেন্স আর কিছু দেওয়া নাই, কিন্তু 12তম বিসিএস এর পরে কি আর আসে না এই কোশ্চেনটা? আরও বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে, সেটা এখানে লেখা হয় নাই। তা আপনারা এটার সমাধানটা করেন দেখি কি হবে রাইট অ্যান্সারটা। এখন এটাকে সমাধান করতে গেলে দেখুন, আপনাকে লিখিত ওয়েতে কিন্তু আসতেই হবে। এই কোশ্চেনটাই এসেছে 12তম বিসিএস এর এমসিকিউ পরীক্ষাতে, আবার সেম টু সেম দেখেন এই কোশ্চেনটাই আপনি পাচ্ছেন এখানে। উৎপাদক বিশ্লেষণ করুন a⁴ + 4, সেম কোশ্চেন দেখেন, হ্যাঁ, কোনো পার্থক্য নাই। এটা আসছে নিরাপত্তা প্রহরী, জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ। এখন শুধুমাত্র নিরাপত্তা প্রহরীতে নয়, এই প্রশ্নটা আরও বেশ কিছু চাকরির পরীক্ষাতে আসছে। নিরাপত্তা প্রহরী তো চলে গেল আপনার সেই 20তম গ্রেডের, কিন্তু আপনি শুধুমাত্র 20তম গ্রেড না, আরও যে ঊর্ধ্বতন যে পদগুলো বা গ্রেডগুলো রয়েছে, 16 গ্রেড, 17 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড, 14 গ্রেড, এই সমস্ত গ্রেডগুলোতে কিন্তু এই চাকরির পরীক্ষাতে এই কোশ্চেনগুলো এসেছে। তো এটা যদি সমাধান করতে চাই, চলুন এখান থেকে দেখার চেষ্টা করি, এটার সমাধানটা দেখি। a⁴ + 4, তাই এটাকে আমরা করবো কি, এই যে এ স্কোয়ার, তাকে স্কোয়ার করব, আবার এরপরে 4 মানে 2 স্কোয়ার করি, তাহলে এখানে হলো a স্কোয়ার, এখানে হলো b স্কোয়ার। তো a স্কোয়ার + b স্কোয়ার সূত্রটা কি? a স্কোয়ার + b স্কোয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, ব্যাস হয়ে গেল। এবার আসেন a + 2 হোল স্কোয়ারটা ঠিক রাখলাম, এখানে পাওয়া যাবে কি 4a স্কোয়ার। 4a স্কোয়ারকে আমি লিখছি 2a স্কোয়ার, এই যে এটা। তাহলে কি হবে দেখেন তো, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a + b, আর এটা পাচ্ছি a মাইনাস b। এবার আপনি এটাকে সাজিয়ে লেখেন, a স্কোয়ার + 2a + 2, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a + 2, এই যেটা। তাহলে a স্কোয়ার + 2a + 2, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a + 2। দেখুন এই যে কোশ্চিনটা আমি যে করে দিলাম আপনাকে, এই কোশ্চিনটা আমার এটা কিন্তু রিটেন যেটা, সেটা কিন্তু হয়ে গেছে। মানে এমসিকিউতে সব কিছু তো আর মানে সব সময় শর্টকাটে করতে পারবেন না, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ডিটেলস করতে হবে, তাই না? তো সেই ক্যাটাগরি থেকেই এই ম্যাথটা কিন্তু এসেছে। এখন এই ম্যাথগুলো দেখেন, আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিবন্ধন পরীক্ষায় এই কোশ্চিনটা আসলেও আসতে পারে। সো এইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আবার লিখিত আকারও হয়ে গেল, দেখেন একই ক্যাটাগরি, তাহলে আমার এমসিকিউটাও হয়ে গেল, লিখিতটাও হয়ে গেল। তো 11 থেকে 20 গ্রেডের যারা লিখিত পরীক্ষাকে ভয় পান, আমার মনে হয় যে ভয় পাওয়ার কোনো দরকার নাই। কারণ আমরা ক্লাসে যেটা হয়ে থাকে, এই ক্লাস অনুযায়ী কমপ্লিটলি আপনি যদি কাভার করতে পারেন, আপনার এমসিকিউ পরীক্ষাতেও আপনি পারবেন, লিখিত পরীক্ষা আসলে আপনি সেই লিখিত পরীক্ষাতেও পারবেন। ওকে, আসেন আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। এই যে একটা কোশ্চেন দেখেন, x² + x মাইনাস a + 1 ইন্টু a + 2, x² - x মাইনাস a + 1 ইন্টু a + 2 এর উৎপাদক কি কি? এই কোশ্চেনটা এসেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা 2020 সালে। এখানে এমসিকিউ পরীক্ষাতে কিন্তু আসছে। আবার এই সেম টু সেম কোশ্চেনটা আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে এটা রয়েছে যে উৎপাদক বিশ্লেষণ করুন, x² + x মাইনাস a + 1 ইন্টু a + 2, এটাও তো আসছে, এটা লিখিত পরীক্ষাতে আসছে। কোথায় আসছে? এটা অফিস সহায়কে আসছে, জেলা প্রশাসকের কার্যালয় 2023 সালে। তো এখন দেখেন আগেরটা ছিল এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, আর এইটা হচ্ছে লিখিত ভিত্তিক পরীক্ষা। ওকে, সো আপনাকে লিখিত আকারও শিখতে হবে, এমসিকিউটাও শিখতে হবে। তো আমরা প্রথমে লিখিত আকার করি নাকি? তো চলুন আমরা প্রথমে লিখিত আকারটা করে ফেলি। আমরা এখানে এই লিখিত আকারটা করে ফেলি। তো এখানে আমরা লিখিত করার জন্য কি করব, এখানে লিখে নিই আগে। হ্যাঁ, দেখেন x² + x মাইনাস, এখানে আছে a + 1, আর এখানে আছে a + 2। তো a + 2 কে আমরা ভাঙতে পারি, a + 1 + 1 দিয়ে ভাঙতে পারি আমরা, দেখেন এই যেটা। এবার
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এই যে এ প্লাস ওয়ান যে আমি লিখেছি, এই যে এ প্লাস ওয়ান এটা সমান আমি ধরে নিচ্ছি পি, এটা সমান পি ধরে নিলে সুবিধা আছে, আমার দ্রুত অঙ্কটা হয়ে যাবে। তো এ প্লাস ওয়ান সমান যদি পি হয় তাহলে এখানে হবে, এটা হচ্ছে পি হবে, পি এ প্লাস ওয়ান মানে পি, পি প্লাস ওয়ান, তাহলে এখানে হবে পি প্লাস ওয়ান, এই যে এই অংশটুকু। এবার আপনি এটা গুণ করে দেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হবে কি পি স্কোয়ার মাইনাস হবে পি। এবারে এই স্কোয়ারগুলো একসঙ্গে রাখি, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এক্স মাইনাস পি একসঙ্গে রাখলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে কি হবে, এ প্লাস বি ইন্টু হবে কি এ মাইনাস বি, আর এখানে এক্স মাইনাস পি থাকে, আমি এখানে ওয়ান কমন নিয়ে এক্স মাইনাস পি রেখে দিলাম। তাহলে এবার দেখেন এক্স মাইনাস পি কমন যাবে, তাহলে এক্স মাইনাস পি কমন নিলে এবার থাকবে কি, এখানে থাকবে এক্স প্লাস পি প্লাস ওয়ান, এটা থাকবে। এবার আমরা পি এর মানটা বসিয়ে দিব, পি এর মানটা কি লিখেছিলাম, পি এর মান হচ্ছে এ প্লাস ওয়ান, তো যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে আমরা এ প্লাস ওয়ান বসিয়ে দিই। তো এ প্লাস ওয়ান, এখন যদি মাইনাস আছে সামনে, মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে হবে এক্স প্লাস পি এর মানে এ প্লাস ওয়ান, এই এ প্লাস ওয়ান আর প্লাস ওয়ান টু হবে, এই জন্য এ প্লাস টু আমি এখানে একবারে করে দিয়েছি, হ্যাঁ একটা লাইনে মানে না লিখে ডিরেক্টলি করে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এক্স প্লাস এ প্লাস টু, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এক্স প্লাস এ প্লাস টু, দেখেন এইটা কিন্তু আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। দেখুন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে অঙ্কটা লিখিত পরীক্ষায় আসলে আপনাকে এভাবে করতে হবে লিখিত আকার। এখন এই অঙ্কটা অনেকগুলো লাইন হয়ে গেছে, অনেক সময় লাগবে করতে, তাই না? তাহলে এই অঙ্কটাকে একটু শর্টকাটে করা যায় কিনা দেখতে হবে এমসিকিউ পরীক্ষায়। তো এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে পারতেই হবে। এটা পারার পরে দেন আপনাকে দেখতে হবে এমসিকিউ পরীক্ষার জন্য আমি এই ম্যাথটা একটু শর্টকাটে কম সময়ে সমাধান করতে পারি কিনা, তাই কিনা এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো এইবার আমরা আমরা লিখিত আকার করে দিলাম, এবার এমসিকিউ ভিত্তিক আমরা কিভাবে শর্টকাটে করতে পারি সেটা দেখি। দেখুন এটা একটা বড় ম্যাথ, এটাকে এমসিকিউতে করার জন্য উৎপাদক যেহেতু এটা, তো এমসিকিউতে আমরা শর্টকাটে উৎপাদকটা কিভাবে করা যায় দেখেন, একটু মজার একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই, যারা আছেন এই মুহূর্তে একটা সুন্দর একটা বিষয় শিখে রাখেন। তো এইটা দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে আছে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু, এটা গুণ আকারে আছে না, আমরা প্রথমে এটাকে গুণ করে দিব, মানে গুণ আকার রাখবো না। গুণ করে দিলে কি হবে, আমরা গুণ করে দিলে কি হবে সেটা দেখার চেষ্টা করি। এখানে আমি ওপরে লিখছি দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ দ্বারা গুণ করলে হবে কি এখানে এ স্কোয়ার, এরপরে হবে 2a, তারপরে প্লাস এ প্লাস টু, এটা এখন আমি গুণ করে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার, 2a আর এ যোগ করলে হবে 3a মাইনাস 3a মাইনাস টু, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবে। দেখুন আমার এখানে গুণ আকারে ছিল, বাট এইখানে কিন্তু কোনো গুণ আকার নাই, সবগুলো কিন্তু আমি গুণ করে লিখেছি। এখন আমরা উৎপাদক যেহেতু করব, উৎপাদকের ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে সর্বোচ্চ পাওয়ার আছে কয়টা বলেন তো, দুইটা। এখন এখানেও দেখেন উৎপাদকগুলো দুইটা, এখানে একটা একটা দুইটা, এখানে একটা এখানে একটা দুইটা দুইটা দুইটা, উৎপাদকগুলো যেটা হবে এই উৎপাদকগুলো গুণ করলে আমার মূল রাশিটা কিন্তু ফিরে আসতে হবে। অর্থাৎ এখানে যে রাশিটা আছে এই রাশিতে যে উৎপাদক যেটা সঠিক উত্তর হবে সেটা দুটো গুণ করলে কি পাবো, আবারও আমরা এই রাশিটা ফিরে পাবো। তো চলুন দেখে আসি কোন অপশনটা গুণ করলে এটা ফিরে পাবো আমরা। এই ফিরে পাওয়ার জন্য আমরা একটা টেকনিক এখানে প্রয়োগ করব। কি আপনাদের কাছে আপনারা অনেকেই মানে অন্যান্য কমেন্টগুলো করছেন, হ্যাঁ অন্যান্য কমেন্টগুলো না করে একটু মনোযোগী হইলে মনে হয় যে বুঝতে পারবেন। হ্যাঁ আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এইখানে আমরা বললাম যেটা যে উৎপাদক দুটো আমরা গুণ করে এই রাশিটা ফিরে পেতে হবে। এখন কোনটা গুণ করলে ফিরে পাবো, তার জন্য যে কাজটা করব আমরা সবার শেষ থেকে চেষ্টা করব, শুরু থেকে নয়, শেষ থেকে। সবার শেষে কত আছে এখানে -2 আছে। এখন আপনি খেয়াল করেন যে উৎপাদকের কোন অংশে -2 পাবো আমরা। এখন আমি যদি এখানে +1 আর এখানে +2 গুণ করি তাহলে কি পাবো দেখেন তো, +1 আর +2 গুণ করলে পাবো +2 পাবো। আমার এখানে তো -2 পেতে হবে, কিন্তু আমি পাচ্ছি এখানে +2, তাহলে এটা কি অ্যান্সার হইতে পারবে বলেন? পসিবল? তা কিন্তু পসিবল না, কেননা মাইনাস পেতে হবে আপনাকে, তার মানে এটা আপনি কেটে দেন, এটা বাতিল। অপশন টেস্ট করব আমরা এখন। ওকে, এবারে আসেন নেক্সট। এখানে দেখেন -1, এখানেও দেখেন -2, তাহলে এবার গুণ করলে কি হতো, এটা মাইনাস মাইনাস +2 হবে। আপনার কি +2 এখানে আছে? নাই, তাহলে এটা কি হবে, এটাও ক্রস, এটাও অ্যান্সার হবে না, বাতিল। এরপরে আসেন -1 আর এটা হচ্ছে +2,
এইবার এটা গুণ করলে কি পাবেন, প্লাস মাইনাসে -2 পাবেন, কিন্তু তো -2 এখানে পেয়ে গেছি। এখন এখানে পেয়ে গেছি জন্যই যে ওইটা অ্যান্সার হবে তা কিন্তু নয়, ওটাকে রেখে দেন, ঘ নাম্বারটাও টেস্ট করতে হবে। দেখেন এবার এখানে আছে -1 আর এখানে আছে -2, তাহলে এবার গুণ করলে কি পাবেন আপনি, +2 পাবেন। তাহলে এখানে +2 তো নাই, মানে এটাও কাটা। এখন দেখেন 4টা অপশনের মধ্যে 3টা অপশন কেটে দিয়েছি, শুধু একটা অপশন অবশিষ্ট রয়েছে, তার মানে ওইটাই হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাস, এই দেখেন তো, এবার কি আর আপনাকে এতগুলো লাইন করতে হলো, নাকি এত হিসেব নিকাশ করতে হইলো, নাকি এত সূত্র জানতে হয়েছে? তা কিন্তু হয়নি। আবার এই যে এখানে আমি ধরে নিয়েছি, এখানে আপনার কোনো কিছু ধরতেও হয় নাই। তো এমসিকিউ পরীক্ষায় আসলে আমরা এভাবে সলভ করতে পারি। যদি একটা দিয়ে না হইতো তারপরে নিতাম, মনে করেন তারপরে -3 ট্রাই করতাম বা A² ট্রাই করতাম। একটা দিয়ে যে সব সময় সব অঙ্কে হয়ে যাবে তা কিন্তু নয়, কোনো কোনো অঙ্কে একাধিকটাও ট্রাই করা লাগতে পারে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এমসিকিউ ভিত্তিক ক্যাটাগরি, আর এটা হচ্ছে লিখিত ভিত্তিক ক্যাটাগরি, দুটোই কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা শোনেন, আপনারা হচ্ছে যে অনেকেই নিবন্ধন নিয়ে প্রশ্ন করেছেন, মূলত আজকে নিবন্ধনে লাইভ নিচ্ছি না, নিবন্ধন নিয়ে কথা বলবো না আজকে। আর আবেদন করার প্রসেসগুলো নিয়ে একটু সবুর করেন, সার্কুলারটা দিক, আপনি নিজেই সার্কুলারটা পড়লে বুঝতে পারবেন যে আপনি কোন সাবজেক্ট থেকে আবেদন করতে পারবেন। এগুলো নিয়ে এত বেশি কমেন্ট করার প্রয়োজন নেই। সার্কুলার না হওয়া পর্যন্ত যে যেটাই বলুক না কেন, সার্কুলারের ক্রাইটেরিয়াগুলো পরিবর্তন করে দিলে সেটা কিন্তু হবে না। এই জন্য অপেক্ষা করুন, সার্কুলারটা দিতে দেন, দেখেন সার্কুলারটা দেয় কিনা আগামীকালকে। অনেকে তো অধীর আগ্রহে আছে আগামীকাল সার্কুলার আসতে পারে, তাই না? এর জন্য তো এটা আমাদের হয়ে গেল। এরপরে দেখেন, এটা তো লিখিত আকারে আমরা করে ফেললাম, এই কোশ্চিনটাও আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু এখান থেকে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা লাভখুঁই থেকে একটা ম্যাথ দেখি। এই যে এই কোশ্চিনটা দেখেন, অমিত অমিত একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এই কোশ্চিনটা খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই একটা কোশ্চিন, আমি পাশাপাশি এই কোশ্চিনের সাথে আরেকটা কোশ্চিন দেখব। এই যে এখানে দেখেন, একটা মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত? দেখেন দুটো প্রশ্নের ক্যাটাগরি কিন্তু সেম। এইটা আপনার এমসিকিউ ভিত্তিক পরীক্ষাতে এসেছিল 40 বিসিএস এ। আপনি যে কোনো চাকরির প্রিপারেশন নেন না কেন, বিসিএস এর প্রশ্নগুলো তো সলভ করেন, তাই না? তো বিসিএস এর প্রশ্নগুলো তো আপনাকে দেখতে হবে। তো এটা 40তম বিসিএস এসেছিল, এবং এই কোশ্চিনের দেখেন সেম টু সেম ক্যাটাগরি কোশ্চিনটা কিন্তু এইটা। এই যে এটা, যে অমিত একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো দেখেন একই প্রশ্ন, এই কোশ্চিনটা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিকে আসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তাহলে এটা আপনার আসছে লিখিত পরীক্ষায়। আর আগে যে কোশ্চিনটা দেখালাম সেটা 40তম বিসিএস এ এমসিকিউ পরীক্ষায় আসছে। সো আমরা আগে এইটা করি, তারপরে এমসিকিউ যে শর্টকাটে করব। চলো একটু ডিটেইলসে করার চেষ্টা করি, হ্যাঁ, তারপরে শর্টকাটটা দেখব। তো এখানে বলছে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো আমরা ক্রয় মূল্যটা ধরে নিব এখানে। হ্যাঁ, আপনি এখানে ধরে নেন যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা। লিখিত পরীক্ষায় আসলে লিখিত মতো করতে হবে তো আপনাকে। তাহলে এখন আপনি কি করছেন, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 - 10, অর্থাৎ 90 টাকা হবে। 90 টাকা হইল। আবার আপনাকে 5% লাভের কথা বলেছে, 5% লাভে বিক্রয় মূল্যটা কি হবে? 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 + 5 সমান হচ্ছে 105 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য, এদের পার্থক্য কত টাকা দেখেন তো, কত টাকা বেশি হইতে হয়েছে? 15 টাকা। তাহলে এখন লিখবো পার্থক্য। হ্যাঁ, পার্থক্য লিখে ফেলি। পার্থক্য কত টাকা? 105 মাইনাস হচ্ছে 90, তাহলে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা হয়? 100 টাকা হয়। এখন লিখবো এরকম ভাবে যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100। তাহলে এখানে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? এই যে 100 ভাগ 15 লেখেন। আবার বিক্রয় মূল্য এখানে কত টাকা বেশি হওয়ার কথা বলছে? 45 টাকা বেশি হওয়ার কথা বলেছে। তাহলে 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 45 ভাগ হচ্ছে 15।
এবার আপনি এখানে ক্যালকুলেশন করেন, কাটাকাটি করেন, তাহলে 15 দিয়ে 45-এ কাটলে কত হবে? 3 হবে। 100 গুণন 3 কত টাকা? 300 টাকা। তার মানে এখানে আমার ক্রয় মূল্য কত টাকা হবে? এখানে আমার ক্রয় মূল্য হবে 300 টাকা। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু আমরা লিখিত আকারে করলাম, অর্থাৎ কেউ যদি আপনার 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দিতে যান এবং এই কোশ্চিনটা লিখিত আকারে চলে আসে, সো আপনাকে কিন্তু এই ক্যাটাগরিতে করতে হবে। ওকে, এবার যদি এই প্রশ্নটাই আমরা শর্টকাটে করতে চাই, এমসিকিউ পরীক্ষায় করবো স্যার, এই যে আমরা অনেকে নিবন্ধন পরীক্ষা দিবেন, তো এমসিকিউ পরীক্ষাটাকে কিভাবে করতে পারি? হ্যাঁ, চলেন এবার একটু শর্টকাটটা দেখে আসি কিভাবে এটাকে অল্প সময়ে করা যেতে পারে। তো এখানেই করে দিচ্ছি, দেখেন, তাহলে আপনি দুটো রেশিওটা বুঝতে পারবেন পার্থক্যটা কি। দেখেন এখানে আপনার 10% এই কাজটাই, বাট একটু দ্রুত করতে হবে। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90%, আর 5% হবে বিক্রয় মূল্য হচ্ছে 105%। তাহলে পার্থক্যটা কত? এখানে পার্থক্যটা 15%। তো এখানে ডিরেক্টলি যে আমি বক্সের মধ্যে শর্টকাটটা করে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 15%। এই 15% যে মূল্যটা বেশি হইলো, এই 15%-এর মূল্যই হচ্ছে আমার বিক্রয় মূল্য 45 টাকা, বুঝছেন? বেশি হবে এখানে। এই 15% সমান 45, তাহলে 1% সমান কত হবে? 45 ভাগ হবে 15, আর ক্রয় মূল্য হচ্ছে 100%, 100%-এর মান বের করে ফেলেন। তাহলে 45 ইন্টু 100 ভাগ হচ্ছে 15। দেখেন ওখানেও যা পেয়েছেন এখানেও ঠিক তাই পেয়েছেন। তো এখানে কাটাকাটি করলে 3, এখানে কত হবে? 300 হবে। দেখুন এই যে যা লিখে লিখে করেছেন ওই অংশটুকুকেই কিন্তু জাস্ট এখানে শর্টকাটে লেখা হয়েছে, ব্যাস হয়ে গেল আপনার রাইট অ্যান্সারটা। তো এই যে ম্যাথ যেগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে এবং যেগুলো লিখিত পরীক্ষায় আসে, তো দেখেন লিখিত পরীক্ষার ম্যাথ যদি আপনি করতে পারেন তাহলে আপনার কিন্তু এমসিকিউটা অটোমেটিক পারবেন। এই লিখিত পরীক্ষার ম্যাথগুলো, এই জন্য আমরা অনেকে কি করি, আমরা অনেকে শর্টকাটটা পারি কিন্তু লিখিত ম্যাথটা করতে পারি না। এই জন্য অনেকে লিখিত পরীক্ষায় গিয়ে কিন্তু ধরা খায় যে আমরা তো এমসিকিউ তো শর্টকাটে করতে পারি, বাট লিখিত আকারে বা ডিটেইলসে আমরা করতে পারি না। এই জন্য ম্যাথ শিখার প্রধান যে আপনাদের একটা মূল মন্ত্র হওয়া উচিত সেটা হচ্ছে ডিটেইলস ম্যাথ করা। একদম শর্টকাটটা না করে আগে ডিটেইলসটা শিখেন। ডিটেইলসটা শিখলে কি হবে? শর্টকাটটা আপনি অটোমেটিক্যালি করতে পারবেন। এই জন্য ডিটেইলসে ম্যাথ করাটা শেখাটা অত্যন্ত জরুরি। আমরা আরও কিছু ম্যাথ দেখি, চলুন দেখে আসি, নেক্সট দেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখুন একটা ম্যাথ এখানে আসছে। 32 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 5:3। এতে আর কত অকটেনে মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে? এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছিল। আবার সেম টু সেম আরেকটা কোশ্চিন দেখার চেষ্টা করি। দেখেন পরবর্তীতে আরেকটা কোশ্চিন রয়েছে এখানে আমাদের। এই যে কোশ্চিনটা দেখেন, 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এটা ল্যাব অ্যাটেন্ডেন্টে এসেছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 23 সালে। তাহলে একই প্রশ্ন একটা জায়গাতে এমসিকিউতে আসছে, কিন্তু 11 থেকে 20তম গ্রেডে সেই কোশ্চিনটার অনুরূপ কোশ্চিনটাই কিন্তু লিখিত পরীক্ষাতে আসছে। তাহলে অবশ্যই আপনাকে ডিটেলসটা জানতে হবে। শুধু শর্টকাটের পিছনে না দৌড়িয়ে 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে গেলে আপনাকে একটু ধীর স্থির হয়ে পূর্ণাঙ্গ রূপে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হয়ে যাবেন। তো চলেন আমরা এটা দেখার চেষ্টা করি। তো আমরা এটা দেখি, আগের কোশ্চিনটা না দেখে এটা দেখে ফেলি। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখিত আকারটা করি, তারপরে যদি শর্টকাট থাকে শর্টকাট দেখব। এবার দেখার চেষ্টা করেন, এখানে যখনই অনুপাত থাকে, অনুপাত থাকলে সেখানে এক্স অনুপাত মানে সাধারণ অনুপাত ধরে নিতে হয় এক্স। তো আমি এখানে ধরি অ্যাসিড ও পানির সাধারণ অনুপাত, হ্যাঁ, এক্স এখানে লিখে নিতে হবে। হ্যাঁ, অ্যাসিড ও পানি লিখতে হবে, আমি অ্যাসিড ও পানি লিখি নাই। হ্যাঁ, সাধারণ অনুপাত যদি এক্স ধরি তাহলে অ্যাসিড ও পানির সাধারণ অনুপাত যদি এক্স হয় তাহলে অ্যাসিডের পরিমাণ কত হবে? অ্যাসিড হবে কত? 7x, আর পানি হবে কতটুকু? পানি হবে আমাদের 3x। ওকে, অতএব শর্ত মতে এখন প্রথম শর্তে, হ্যাঁ, শর্ত মতে কি হবে? এই যে 7x প্লাস 3x এই দুটোর সমষ্টি হচ্ছে মোট 30 লিটার। তাহলে এখানে কত পাবো? 10x সমান যদি 30 পাই তাহলে এখান থেকে x এর মান কত হবে? 30 ভাগ 10 কত হবে? x এর মান হবে 3। তাহলে অ্যাসিড কতটুকু আছে, পানি কতটুকু আছে? অতএব অ্যাসিডের পরিমাণ এখানে কত পাবেন আপনি দেখেন, 3 আর 7, 3 7টা কত হবে? 7 গুণন 3, 3 7টা হবে 21। আর এটা হচ্ছে পানির
পানির পরিমাণ হবে কত 3x, মানে 3 গুণন 3, 3 3 9। দেখুন 21 লিটার আর 9 লিটার কত হইল 30 লিটার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এইবারে আপনাকে বলছে যে মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে। যেহেতু আমি একবার x ধরে নিয়েছি, নতুন করে আর x ধরবো না, অন্য কোনো চলক ধরবো। আমি ধরে নিব যে ধরি, হ্যাঁ, যে ধরি মিশ্রণে মনে করেন যে p লিটার পানি মিশ্রিত করতে হবে, p লিটার পানি মিশ্রিত করতে হবে। এখন মিশ্রণে যদি p লিটার পানি মিশ্রিত করতে হয়, তাহলে আমার অ্যাসিড ও পানির অনুপাত যেহেতু বের করতে হবে, দেখেন আমি এখানে লিখছি অ্যাসিড আর এটা হচ্ছে পানি। এটাই আমি এমসিকিউতে করবো, বুঝছেন? তবে ওই প্যাটার্নেই করছি, এই জন্য যেন সুবিধা হয় আপনাদের বুঝতে। অ্যাসিড পানি, তো অ্যাসিড হচ্ছে আমাদের 21 লিটার আর পানি হচ্ছে 9 লিটার। যেহেতু আমাকে p লিটার পানি যোগ করতে হবে, আমার 9 লিটার পানি আছে, এখানে যদি p লিটার পানি যোগ করি তাহলে 9 যোগ p হবে কিনা, পানি বৃদ্ধিপ্রাপ্ত হবে, 9 যোগ p লিখলাম এই জন্য। এরপরে দেখেন আমার অনুপাত বলছে 3:7, তো মানে 3/7, অনুপাত মানে ভাগ, তাহলে দ্বিতীয় শর্ত লিখতে পারি এখানে। হ্যাঁ, দ্বিতীয় শর্তে এটা লিখেছি প্রথম শর্ত মতে এখানে লেখেন, এখানে দ্বিতীয় শর্ত মতে। এবার আপনি দেখেন ক্যালকুলেশন করে এখান থেকে p এর মান বের করা সম্ভব। হ্যাঁ, 3 9 27 যোগ 3p সমান 7 1 7, 7 2 14, 147। তাহলে 3p সমান কত হবে, 47 থেকে 27 বাদ দিলে 120 থাকে, তাহলে p সমান কত হবে, p সমান হবে 40 লিটার। অর্থাৎ আমাকে 40 লিটার পানি মিশ্রিত করতে হবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করেছেন, ইমরান হাসান, ইমরান ভাই, মেঘে বালিকা কমেন্ট করেছেন, সূর্য গোপী কমেন্ট করে দিয়েছেন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। শামীম রেজা কমেন্ট করেছেন, আরও বেশ কয়েকজন কমেন্ট করেছেন, কমেন্টগুলো উপরে চলে গিয়েছে। তো এই যে আমরা লিখিত আকারে যেটা করলাম, এই প্যাটার্নেই কিন্তু এমসিকিউ ভিত্তিকে করতে পারি আমরা, সেম টু সেম প্যাটার্নে। শুধুমাত্র দেখেন এইখানে আমরা বের করে নিয়েছি যে অ্যাসিডের পরিমাণ 21 লিটার আর পানির পরিমাণ 9 লিটার। তাহলে 21 আর 9 লিটার এটাকে যদি আমরা এমসিকিউ ভিত্তিক দ্রুততম সময়ে বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এটা দ্রুততম সময়ে বের করব কি করে, দেখেন আমি শর্টকাটটা বলে দিচ্ছি, সিম্পল। এই যে কাজটা করেছি এই কাজটাই করব, কিন্তু এত লিখবো না, তো ডিরেক্টলি মান বের করব। তাহলে কি হবে দেখেন, আপনার এখানে মোট কত আছে 7 আর 3, মোট আছে কয় ভাগ, 10 ভাগ। 30 লিটারকে আপনি 10 ভাগে ভাগ করেন, তো 10 দ্বারা ভাগ করে দেন, তাহলে প্রতি ভাগে কয় লিটার হবে, প্রতি ভাগে হবে 3 লিটার। প্রতি ভাগে যদি আপনার 3 লিটার হয় তাহলে অ্যাসিড আছে 3 7 21 লিটার আর পানি আছে 3 3 9 লিটার, গুণ করে দেন। এই দেখেন 21 লিটার 9 লিটার পেয়ে গেলেন। এবার আমি কিন্তু সরাসরি এখানে চলে আসবো, অর্থাৎ এর পূর্বে যা কিছু আছে এগুলো আমি করবই না, এগুলো লিখিত পরীক্ষার জন্য করব, এমসিকিউ পরীক্ষা শুধু এখান থেকে ডিরেক্টলি করে ফেলবো। যদি তাই হয়ে থাকে, এবার আপনারা এটা একটু অ্যান্সার করেন দেখি, এটা অ্যান্সার করেন যে কি হবে রাইট অ্যান্সারটা। দ্রুততম সময়ে কমেন্ট করেন, বলেন রাইট অ্যান্সারটা কে বা কারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টগুলো দেখতে চাই যে কারা কারা কমেন্ট করতে পারছেন, সবাই ট্রাই করেন। 32 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:3, এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে। তো ট্রাই করেন দেখি রাইট অ্যান্সারটা কি হবে। সবাই দ্রুত কমেন্ট করেন। আমরা একটু আগে যে ম্যাথটা করেছি সেই ম্যাথেরই আমরা সেম টু সেম ম্যাথ, কিন্তু এটা একই ম্যাথ, কোনো বিকল্প কিছু নয়, শুধুমাত্র আমাদের ডিজিটগুলো একটু আলাদা রয়েছে, এর বাইরে কিন্তু আর কিছু নয়। আপনাদের কমেন্ট সেকশনে যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্টগুলো আমরা দেখতে চাই, কমেন্টগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। ওকে, সবাই দেখি কমেন্ট করে ফেলেন দ্রুত। আপনাদের কমেন্ট সেকশনটা একটু লেট করে আসে, হ্যাঁ, যার কারণে আমরা একটু দেখে যাই। কমেন্ট করেছেন তাকওয়া ইভনাথ, আনিসা, তাসনিম, মিথিলা, মোহাম্মদ শাকিল ভাই কমেন্ট করেছেন, মেহজাবিন সুলতানা কমেন্ট করেছেন, শ্রাবণী সুলতানা, লিমা আক্তার শিখা কমেন্ট করেছেন, হানজালা হাফিজ ভাই কমেন্ট করেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা এটা সমাধান করার দেখার চেষ্টা করি। এখানে কি কি আছে বলেন, পেট্রোল এবং অকটেন আছে, তো আমরা পেট্রোলকে পি ধরে নিচ্ছি আর অকটেনকে ধরলাম ও, একবারে লিখে দিব। হ্যাঁ, এই যে 32 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:3, মানে মোট কয় ভাগে ভাগ করা আছে, 5 আর 3 8 ভাগে ভাগ করা আছে। তো এটাকে 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি ভাগে হবে 4 লিটার। তাহলে প্রতি ভাগে 4 লিটার হলে পেট্রোল কয় ভাগ আছে, 5 ভাগ, মানে 4 5 20 লিটার হবে, আর অকটেন আছে 3 ভাগ, 3 4 12 লিটার হবে। ব্যাস কাজ শেষ আপনার।
এবার পরবর্তী কাজ কি বলেছে, আর কত অক্টেন মিশালে, আপনাকে অক্টেন মিশাইতে হবে। আপনি ধরে নেন আপনাকে এক্স লিটার অক্টেন মিশাইতে হবে। আপনি যদি এক্স লিটার অক্টেন মিশান, তাহলে অক্টেন আছে 12 লিটার, তার সঙ্গে আপনার এক্স লিটারটা যোগ করতে হবে। তাহলে নতুন অনুপাত কত হবে, 4:5, মানে 4/5। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি ক্যালকুলেশন করে ফেলেন, দেখেন তো। তো 4 12 হবে 48, যোগ 4x সমান 5×20 হবে 100। তাহলে 4x সমান কত হবে, 100 থেকে 48 বাদ দিলে 52 হবে। তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 13 লিটার। এই দেখেন, অর্থাৎ আপনাকে 13 লিটার অক্টেন মিশাইতে হবে। তো রাইট অ্যান্সারটা কি দাঁড়াবে, রাইট অ্যান্সার দাঁড়াবে 13 লিটার। এটাই কিন্তু রাইট অ্যান্সার। আরও বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন। দেখেন তো, এমসিকিউ পরীক্ষায় যেভাবে আসুক না কেন, হ্যাঁ, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এই জন্য আপনাকে একটু, যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশান নিতে চান, তাদেরকে একটু মিক্সড করে প্রিপারেশানটা নিতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের যে ম্যাথগুলো ছিল, এটা দেখলাম লিখিত আকারে। তো আমাদের বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম গ্রেডের ডায়মন্ড লাইভ ব্যাচ 7-এ ভর্তি চলছে। এর আগে এখানে 6টা ব্যাচ রয়েছে ডায়মন্ড লাইভ ব্যাচের, এগুলো চলমান রয়েছে। আমাদের নতুন যে কোর্স সেটা হচ্ছে 7 নম্বর ব্যাচ। এই 7 নম্বর ব্যাচে ভর্তি চলছে। যে কোর্সটি করলে আপনার প্রিলিমিনারি প্রিপারেশনের পাশাপাশি রিটেন প্রিপারেশনটাও কিন্তু অনেকখানি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা প্রিপারেশনে যদি আপনার প্রিলি রিটেন দুটোই কাভার হয়, তাহলে কেন নয়। এখানে আমাদের 57% ডিসকাউন্টে ভর্তি চলছে বৈশাখী অফারে। হ্যাঁ, আপনারা এই অফারটা গ্রহণ করতে পারেন। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তারা যুক্ত হয়ে যাবেন। আমাদের এই হচ্ছে যোগাযোগ নম্বর 09644433300। আপনারা এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের 11 থেকে 20তম গ্রেডে যুক্ত হতে পারেন। ওকে, তো আমরা আজকে 11 থেকে 20তম গ্রেডের যে অংশটুকু দেখলাম, প্রিলি এবং লিখিত যে টাইপের ম্যাথগুলো আসে, এই টাইপের ম্যাথগুলো আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম যে প্রিপারেশনের ক্ষেত্রটা কীভাবে রাখতে হয়। যে প্রিপারেশান নিয়ে আপনাদের এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় কাজ হবে, সেম টাইপের প্রিপারেশানটা নিয়েই যদি লিখিতটা কাভার হয়ে যায়, তাহলে আলাদা করে কেন কষ্ট করা। একই প্রিপারেশানে আপনার প্রিলিমিনারিটাও কভার হবে, আপনার লিখিতটাও কভার হবে। ওকে, তো অনেকে কমেন্ট করছে, আপনাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। মাহাবুল ইসলাম স্যার হইল না, মানে ভুল করেছেন আপনি মেবি ম্যাথের কথাটা। এরপরে তাকুয়া ইসলাম ইভনাথ লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট করেছেন তাহমিনা লোপা, স্যার 60% দেন। 60% তো নয়, এখন বর্তমানে বিদ্যাবাড়িতে 57 ব্যাচে ভর্তি চলছে। তো 57% ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন, এটুকু রয়েছে আপনাদের জন্য। আর আরও অনেকেই কমেন্ট করেছিলেন অনেকের বিষয়বস্তু নিয়ে। আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্ট সেকশন থেকে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। মার্কেটিংয়ে কতটা সিট রয়েছে লিখেছেন তাইফা ইসলাম নিহা। দেখুন, সিট সংখ্যাগুলো এখন পর্যন্ত প্রকাশ করেছে কি না আমার জানা নেই, এই জন্য বলতে পারছি না। যদি প্রকাশ করে থাকে তাহলে আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন সবাই। ওকে, তো আজকে আমরা তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে পরবর্তীতে কোনো লাইভ সেশনটিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।